প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিও লেকচারটি হবে বায়ুমণ্ডল নিয়ে। সো এই ভিডিও লেকচারটিতে আমরা পড়ব বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি, বায়ুমণ্ডলের যে বিভিন্ন অঞ্চল রয়েছে এবং প্রতিটি অঞ্চলের কাজ, পাশাপাশি ওজোন স্তরের যে গুরুত্বপূর্ণ কিছু রোল রয়েছে আমাদের জন্য, সেগুলো আমরা এই লেকচারটিতে আলোচনা করব। সো চলো দেরি না করে প্রথমে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি সেটি একটু দেখে নিই। সো তোমরা এখানে একটা পৃথিবীর ইমেজ দেখতে পাচ্ছ। সো পৃথিবীর চারপাশে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত অঞ্চল জুড়ে গ্যাসের কিছু আবরণ, অদৃশ্য আবরণ থাকে। এই আবরণটিকেই মূলত বায়ুমণ্ডল বলা হয়। তাহলে বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর চারপাশে প্রায় ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত অঞ্চল জুড়ে গ্যাসের কিছু আবরণ থাকে। এই আবরণকেই বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল আসলে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণ, বাট তার মধ্যে দুটি গ্যাস হচ্ছে সর্বোচ্চ পরিমাণে থাকতে পারে। আমি আবার বলছি, বায়ুমণ্ডল হচ্ছে অনেকগুলো গ্যাসের সংমিশ্রণ, বাট দুটি হচ্ছে তাদের মধ্যে প্রধান, যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন। বায়ুমণ্ডলে প্রায় 78.09% হচ্ছে নাইট্রোজেন, অন্যদিকে অক্সিজেন থাকে হচ্ছে 20.95%। এছাড়াও বায়ুমণ্ডলে আর্গন গ্যাস 0.9% থাকে। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে উপস্থিত থাকে 0.3%-এর মতো। অন্যদিকে অন্যান্য গ্যাস এবং আদর্শ গ্যাস এবং জলীয় বাষ্প মিলে বাকি পোর্শনটুকু কভার করে। সো এবার চলো বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাস ছিল সেগুলো তো আমরা দেখলাম। সো কোন গ্যাস আসলে কি কি কাজে ব্যবহৃত হয় বা আমাদের কিভাবে হেল্প করে সেটি সম্পর্কে একটু জেনে নিই। সো দেখো, প্রথমে বায়ুমণ্ডলের গুরুত্ব যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারবো বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প রয়েছে সেগুলো যদি না থাকতো, আমি আবার বলছি, বায়ুমণ্ডলে কি রয়েছে দেখো, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প রয়েছে, তাই না? বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প না থাকতো তাহলে দেখা যেত আমাদের পৃথিবীর তাপমাত্রা -30°C হতো। বাট বায়ুমণ্ডল থাকাতে দেখা যায় আমাদের পৃথিবীর তাপমাত্রা হয়ে দাঁড়ায় 15°C। এটি আসলে কেন? চলো এটি একটু ব্যাখ্যা খুঁজি। আমরা তো জানি সূর্য থেকে আলো আসে, তাই না? সূর্য থেকে যে আলো আসে, যদি বায়ুমণ্ডল না থাকতো এই আলোটি কি ডিরেক্টলি পৃথিবীতে এসে হিট করতো, দেন আবার সোজা পথে পৃথিবী থেকে ছেড়ে স্পেসে চলে যেত, যেহেতু বায়ুমণ্ডল নেই, তাই না? সো এতে করে কোথাও কি কোনো শক্তির শোষণ বা বিকিরণ হয়েছে? দেখো, যেহেতু হচ্ছে কোনো বায়ুমণ্ডল নেই, কেউ কিন্তু সূর্যের যে আলো রয়েছে তার থেকে তাপশক্তি শোষণ করে রাখেনি। এতে করে দেখা যেত পৃথিবীর যে টেম্পারেচার ছিল সেটি হয়ে যেত -30°C। বাট যেহেতু এখানে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলে কি থাকে? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং আদার গ্যাসেস, তাই না? এই যে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প রয়েছে সেগুলো আসলে সূর্য থেকে আগত যে আলোক রশ্মি আছে সেগুলোকে শোষণ করতে পারে। তারা যদি সূর্য থেকে আগত আলোক রশ্মিকে শক্তি হিসেবে শোষণ করে, দেন প্রয়োজন মতো সেই শক্তিকে পৃথিবীতে তাপ শক্তি রূপে ছেড়ে দেয়, তাহলে কি পৃথিবী গরম হয়ে যাবে না? সো এই ব্যাপারটি আসলে বায়ুমণ্ডলে হয়। দেখা যায় সূর্য থেকে আগত আলোক রশ্মিকে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প শোষণ করে রাখে এবং প্রয়োজন অনুযায়ী সেটি হচ্ছে পৃথিবীতে ছেড়ে দেয়। এতে করে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15°C হয়ে যায়। পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15°C হয়ে যায়। দ্বিতীয় যে কাজটি বায়ুমণ্ডলের সেটি হচ্ছে জলীয় বাষ্পসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে বা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। আর বৃষ্টিপাতের উপকারিতা তো তোমরা সবাই জানো, তাই না? অন্যদিকে সূর্যের আলো থেকে যে ক্ষতিকারক ইউভি রশ্মি আসে, এই যে সূর্যের আলো থেকে কি বের হয়, সূর্যের আলো থেকে যে আলো আসে তাতে ইউভি রশ্মি থাকে, ইউভি বা আলট্রাভায়োলেট অথবা অতিবেগুনি রশ্মি থাকে। এই রশ্মিগুলো আসলে বায়ুতে থাকা ওজোন বা O3 দ্বারা শোষিত হয়ে যায়। এই ইউভি রশ্মি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। আমি আবার বলছি, সূর্য থেকে ইউভি রশ্মি থাকে, এই ইউভি রশ্মিগুলো মানব বডির জন্য খুবই খারাপ। সো এই যে ইউভি রশ্মিগুলো ছিল সেগুলো আসলে ওজোন যেটি আছে বায়ুমণ্ডলে সেটি শোষণ করে ফেলতে পারে। তাই সূর্যের আলো আমাদের যে ক্ষতিকারক ইউভি দিতে পারে সেটি আসলে বায়ুমণ্ডল শোষণ করে ফেলে। অন্যদিকে বায়ুতে থাকা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কি আমাদের উদ্ভিদের জন্য খুব ইম্পর্টেন্ট না? কারণ উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সেটি কিন্তু আসলে কার্বন ডাই অক্সাইডের উপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট। তাই কার্বন ডাই অক্সাইড না থাকলে উদ্ভিদ কিন্তু শর্করা তৈরি করতে
পারতো না। সো সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে যে শর্করা তৈরি করতে পারছে সেটি শুধুমাত্র বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের উপস্থিতির জন্য। এবার চলো বায়ুমণ্ডলের বিভিন্ন অঞ্চল সমূহ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। বায়ুমণ্ডলের কি কি অঞ্চল রয়েছে। সো বায়ুমণ্ডলের অঞ্চলগুলো শেখার আগে চলো কিছু চেক পয়েন্ট দেখে নিই। চেক পয়েন্ট বলতে কি, দেখো আমি ধরলাম যে এই যে ভূমি রয়েছে, এই যে পৃথিবীর যে সারফেস রয়েছে বা পৃষ্ঠ রয়েছে, এই পৃষ্ঠ থেকে এই যে প্রথম লাল যে গোলটি দেখতে পাচ্ছ তার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এই বিন্দুর দূরত্ব 15 কিলোমিটার। অন্যদিকে পৃথিবী পৃষ্ঠ থেকে এই বিন্দুর দূরত্ব 50 কিলোমিটার, পর্যায়ক্রমে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার। তো একটু লক্ষ্য করো, পৃথিবী পৃষ্ঠ থেকে যখন 15 কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুমণ্ডল মাপবো, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে আসলে বলা হয় ট্রপোস্ফিয়ার। অন্যদিকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। আবার 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে বলা হয় মেসোস্ফিয়ার এবং 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে বলা হয় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। সো চলো এই ব্যাপারটাই হচ্ছে আমরা একটু স্লাইডে দেখি। ট্রপোস্ফিয়ার বলতে আমরা কি বুঝবো? ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে আমরা বলবো ট্রপোস্ফিয়ার। অন্যদিকে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অঞ্চলকে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার হবে 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত অঞ্চল এবং আয়নোস্ফিয়ার হবে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত। আশা করি এতটুকু তোমরা ভালো মতনই ধরতে পেরেছ। সো একটু খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ এটি আমার কি, এই অঞ্চলটি আমার কি ট্রপোস্ফিয়ার, যেহেতু ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে 15 থেকে 50 কি আমার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, অন্যদিকে 50 থেকে 85 কি মেসোস্ফিয়ার, তাই না? সো একটু খেয়াল করো, এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে একটি পর্দা কি করছে, মানে পর্দা হচ্ছে বিভক্ত করে রাখছে না ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে। আমি আবার বলছি, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে এই পর্দাটি বিভক্ত করে রেখেছে। এই পর্দাটিকে বলা হয় হচ্ছে ট্রপোপস। যেই পর্দাটি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে বিভক্ত করে রাখে তাকেই বলা হয় ট্রপোপস। কেন? কারণ এখানে ট্রপোস্ফিয়ারটি শেষ হয়ে গেছে, তাই তাকে ট্রপোপস বলা হয়। অন্যদিকে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে যে পর্দাটি বিভক্ত করে রাখছে, এই যে পর্দাটি, সেই পর্দাকে বলা হবে স্ট্র্যাটোপস, কারণ এটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে বিভক্ত করে রেখেছে এবং এই অঞ্চলে এসে স্ট্র্যাটোস্ফিয়ারটি শেষ হয়ে যায়, তাই না? এবং মেসোস্ফিয়ার শুরু হয়। এবার আসি বায়ুমণ্ডলের যে বিভিন্ন অঞ্চল সমূহ রয়েছে, ওই অঞ্চলগুলোর প্রত্যেকটির কাজ কি কি। সো প্রথমেই আমরা দেখেছিলাম যে বায়ুমণ্ডলের টোটাল 4টা অঞ্চল রয়েছে। একটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। সো চলো এখানে আমরা জেনে নিই যে কোন অঞ্চলে কি কি ঘটনাসমূহ ঘটতে পারে। সো দেখো, ট্রপোস্ফিয়ারে যত ধরনের ঝড়, ঝঞ্ঝা এবং প্রাকৃতিক বিপর্যয় রয়েছে সবই হচ্ছে ট্রপোস্ফিয়ারে হয়ে থাকে। প্লাস ট্রপোস্ফিয়ারে বিমান চলাচল করতে পারে। আমি আবার বলছি, যত ধরনের ঝড়, ঝঞ্ঝা এবং প্রাকৃতিক বিপর্যয় ঘটে সবই ট্রপোস্ফিয়ারে হয়, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়ে থাকে। এবং বিমান যেখানে চলাচল করে সেটি আসলে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে বিমান চলাচল করে। অন্যদিকে স্ট্র্যাটোস্ফিয়ারে মেইনলি হচ্ছে ওজোন থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? ওজোন থাকে, অর্থাৎ O3 থাকে। O3 হচ্ছে বা ওজোন সূর্য থেকে আগত আলোক রশ্মি থেকে ইউভি রশ্মিকে পৃথক করে ফেলতে পারে, তাই ওজোন হচ্ছে পৃথিবীর ছাতার ন্যায় আচরণ করতে পারে। অন্যদিকে থার্মোস্ফিয়ার হচ্ছে ওই অঞ্চল যেখানে আমরা জানি যে অনেক বেশি তাপমাত্রা প্রডিউস হয়, তাই না? যেহেতু থার্মোস্ফিয়ারে অনেক বেশি তাপমাত্রা প্রডিউস হয়, ওই তাপমাত্রার জন্য গ্যাসগুলো, অর্থাৎ বায়ুমণ্ডলে যে গ্যাস রয়েছে সেগুলো আয়নিত হয়ে যায়। আমি আবার বলছি, থার্মোস্ফিয়ারে অনেক বেশি তাপমাত্রার জন্য ওখানের গ্যাসগুলো আয়নিত হয়ে যায় এবং আয়নিত হয়ে যায় দেখে তাকে আয়নোস্ফিয়ারও ডাকা হয়ে থাকে। এবার চলো আমাদের ভিডিও লেকচারের একদম লাস্ট স্লাইড, যেটি হচ্ছে ওজোন স্তর নিয়ে। এই স্লাইডটিতে আমরা মূলত ওজোন স্তরের গঠন এবং ওজোন স্তরের যে গুরুত্ব রয়েছে তা পড়ব এবং ওজোন স্তর না থাকলে কি হতো সেটাও দেখব। সো প্রথমে চলো দেখি যে ওজোন স্তরের গঠনটি কিভাবে হয়।
ধরো তোমাদের বায়ুতে, আমরা জানি বায়ুতে কি থাকে, অক্সিজেন গ্যাস থাকে, তাই না? এই অক্সিজেন গ্যাস সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেন পরমাণুতে কনভার্ট হয়ে যায়। একটা অক্সিজেন অণু অক্সিজেন পরমাণুতে কনভার্ট হয়ে যায় সূর্যালোকের প্রেজেন্সে। এই যে অক্সিজেন পরমাণুটি রয়েছে, সেই অক্সিজেন পরমাণুটি বায়ুর মধ্যে আরো যে অক্সিজেন অণু রয়েছে সেই অণুর সাথে যুক্ত হয়ে ওজোন তৈরি করতে পারে, O3 তৈরি করতে পারে। এই O3টি আসলে ওজোন। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, এখানে যেটি হয় আসলে বায়ুতে থাকা অক্সিজেন সূর্যালোকের উপস্থিতিতে নর্মাল পরমাণু অক্সিজেনে কনভার্ট হয়ে যায়। সেই অক্সিজেন পরমাণু বায়ুতে থাকা অন্য যে অক্সিজেন অণু রয়েছে তার সাথে যুক্ত হয়ে O3 তৈরি করে। এটিকেই বলা হয় হচ্ছে ওজোন। আর এই বিক্রিয়াতে বায়ুর মধ্যে যে ধুলাবালি বা কণিকা রয়েছে সেগুলো উপস্থিত থাকে, যাকে আমরা M দিয়ে প্রকাশ করেছি। কেমন? তো O3 কি আমাদের? O3 হচ্ছে আমাদের ওজোন। সো এই যে ওজোন রয়েছে সেটি আমাদের জন্য কেন হেল্পফুল তা আমরা একটু দেখি চলো। ওজোনের গুরুত্বটা আসলে কি? ওজোনের মেইন যে কাজ সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন আসলে সূর্যের যে ক্ষতিকারক ইউভি রশ্মি রয়েছে সেটি থেকে আমাদেরকে সুরক্ষা দিতে পারে। আচ্ছা, ইউভি রশ্মি থেকে সূর্যের যে ইউভি রশ্মি রয়েছে সেটি থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন রয়েছে তা আমাদেরকে সুরক্ষা দেয়। আচ্ছা, তো ইউভি রশ্মি আসলে আমাদের বডির জন্য কেন হার্মফুল, বা ইউভি রশ্মি থাকলে কি হতো, চলো তা একটু আমরা একটু দেখে নিই। উচ্চ শক্তির যে ইউভি রশ্মি রয়েছে সেগুলো হচ্ছে আমাদের যে বডির যে রাসায়নিক বন্ধন রয়েছে বায়োলজিক্যাল প্রসেসের সময় সেগুলো ভেঙে দিতে পারে। ধরো তোমার বডির যে বায়োলজিক্যাল প্রসেস বা বায়োলজিক্যাল প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলোর যে রাসায়নিক বন্ধন তা হচ্ছে ইউভি রশ্মি ভেঙে দিতে পারে। এতে করে তোমার বডিতে হচ্ছে ক্যান্সার যে কোষ রয়েছে সেগুলোর বৃদ্ধিটা অনেক র্যাপিড হতে পারে। অন্যদিকে ইউভি রশ্মি যদি নর্মাল চোখে পড়ে তখন দেখা যায় চোখের ছানি পড়তে পারে। এডিশনালি ইউভি রশ্মির জন্য বডিতে ক্যান্সার হতে পারে। তাছাড়াও ইউভি রশ্মির জন্য গায়ে জ্বালা পড়া, তারপর হচ্ছে স্কিন বার্নিং, অনেক ধরনের প্রবলেম হতে পারে ইউভি রশ্মির জন্য। সো আমরা মূলত দেখলাম যে ওজোন যেহেতু হচ্ছে আমাদের ইউভি রশ্মিকে পৃথক করে ফেলতে পারে, তাই ওজোন এই যে সমস্যাগুলো দেখতে পাচ্ছ, এই যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে নর্মালি যদি তোমার হচ্ছে কি থাকে, নর্মাল যদি ইউভি রশ্মি থাকে তাহলে এই সমস্যাগুলো হতে পারে, তাই না? বাট যেহেতু ওজোন আমাদের এটি থেকে প্রোটেকশন দিচ্ছে তাই এই প্রবলেমগুলো আমরা ওজোন থাকাতে দেখব না। আরেকটি লাইন যেটি তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, একটু দেখো নিচে, একই ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে না থেকে যদি ট্রপোস্ফিয়ারে থাকতো তখন বায়ুদূষক রূপে কাজ করে। আমরা জানি ওজোন কি করছে। ওজোন হচ্ছে যখন স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে সে আমাদের ছাতার মতো কাজ করে। কেন ছাতার মতো কাজ করে? কারণ সে হচ্ছে ইউভি রশ্মিকে শোষণ করে ফেলতে পারে। বাট একই ওজোন যদি আমার ট্রপোস্ফিয়ারে থাকতো তখন দেখা যেত সে বায়ুদূষক রূপে কাজ করবে। কেমন? এই জিনিসটি তোমরা একটু মনে রাখবে, এমসিকিউর জন্য এটি আজ করা হয়। সো আজকের এই ভিডিও লেকচারটি এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও লেকচারে আমরা আলোচনা করব গ্যাসের যে বিভিন্ন সূত্র রয়েছে সেগুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।